অনেক দিন আগের কথা। হিমছড়ি বনে এক টুনি পাখি বাস করত। 1 মাস আগে টুনির মা বাবা মারা যায়। আর এরপর থেকে টুনি কলা বিক্রি করে কোনো রকমে তার সংসার চালাতো। হঠাৎ একদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হয়। পুরো জঙ্গলে বন্যা হয়ে যায়। টুনির বাড়ি জলে ভেসে যায়। দরিদ্র টুনি কোনো রকমে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। হে সৃষ্টিকর্তা, এ কি হয়ে গেল? আমার শেষ সম্বল বাড়িটাও যে জলে ভেসে গেল। এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? আমার যে আর কিচ্ছু রইলো না। এসব বলে টুনি ভীষণ কাঁদে। সব হারিয়ে টুনি অসহায় হয়ে পড়ে যায়। আচ্ছা, পাশের জঙ্গলে তো বাবার বোন সুখী পায়রা পিসি থাকে। আমি বরং পিসির কাছেই যাই। পিসি হয়তো আমাকে আশ্রয় দেবে। এরপর টুনি তার ভাবনা মতোই কাজ করে। টুনি পাশের বনে তার পিসির বাড়িতে চলে যায়। এ কি, তুই এখানে? কি চাই তোর এখানে? পিসি, আমাদের বনে বন্যা হয়েছে। আর বন্যার কারণে আমার ঘর বাড়ি সব ভেসে গেছে। আমি যে নিঃস্ব হয়ে গেছি পিসি। তাই আপনি দয়া করে কিছুদিনের জন্য কি আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন? না না, আমি তোকে কোনো আশ্রয় দিতে পারবো না। আর তোকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের নেই। আর তোর বাড়িঘর ভেঙে গেছে বলে ভিখিরির মতো আমার এখানে থাকতে এসেছিস? আমি তোকে কোনো আশ্রয় দিতে পারবো না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। কি রে, এখনো যাচ্ছিস না যে? পিসি, দয়া করে আপনি এমনটা করবেন না। আপনি ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। আমি কোথায় যাব পিসি? দয়া করে আমাকে আশ্রয় দিন। আমি তো কথা দিচ্ছি কিছুদিন পরই আমি চলে যাব। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। এই, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। ও এসে তোকে দেখলে আমার উপর অনেক রাগারাগি করবে। তাই বলছি কি, এক্ষুনি এখান থেকে চলে যা। সুখী পায়রা টুনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় টুনি সেখান থেকে বেরিয়ে এসে অসহায় হয়ে পথে পথে ঘুরতে থাকে। উফ, আমার যে বড্ড খিদে পেয়েছে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। এখন আমি কি করব? উফ, বড্ড খিদে পেয়েছে। কোথায় যে আমি খাবার পাই? আর যে উঠতেও পারছি না। আমি বরং এই পথ দিয়ে হেঁটে যাই। এই বলে টুনি হাঁটতে শুরু করে। আর হঠাৎ করে টুনি তার সামনে একটি সোনার কলা দেখতে পায়। স্বর্ণের কলা দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। আর কৌতূহলবশত স্বর্ণের কলাটা হাতে তুলে নেয়। কত সুন্দর সোনার কলা! কিন্তু এই পথে সোনার কলা এলো কি করে? নিশ্চয়ই কেউ ফেলে রেখে গেছে। কিন্তু এই কলা পেয়ে তো ভালোই হলো। আশেপাশে তো এর কোনো মালিকও দেখছি না। যাক বাবা, এটা বরং আমি নেই। এই যে মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি কেন এই কলা নিয়েছো? রেখে দাও বলছি। ও, এটা বুঝি তোমার কলা? আসলে আমি দুঃখিত। আমি ভুল করে কলাটা নিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো এই কলাটা কেউ ফেলে রেখে গেছে। নাও, তোমার কলা তুমি নাও। আসলে আমার বড্ড খিদে পেয়েছে। বন্যায় আমার ঘর বাড়ি ভেসে গিয়েছে। পিসির কাছে আশ্রয় চাইতে গিয়েছিলাম, কিন্তু আমাকে আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি বড্ড অসহায় গো, তাই ভুল করে তোমার কলা নিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। টুনির এমন অসহায়ত্বের কান্না দেখে নীল পাখির মনে অনেক মায়া হয়। আর সে বলে, তোমার কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগছে। তবে ভালো কথা, তুমি হচ্ছ একটি সৎ পাখি আর অনেক ভালো মনের। আমি এই সোনার কলার কথা আমি একবার বলাতেই তুমি আমাকে দিয়ে দিলে। তাই আমি তোমাকে সাহায্য করব, কেননা তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। চলো আমার সাথে।
এরপর টুনি নীল পাখির সাথে যেতে থাকে। আর নীল পাখি একটি অদ্ভুত জায়গায় এসে থামে, যেখানে সুন্দর 3টি কলা গাছ ছিল। এই যে 3টে কলা গাছ দেখছো, এগুলো কোনো সাধারণ কলা গাছ নয়, এগুলো হলো জাদুই কলা গাছ। আর আমি হলাম এই জাদুই 3 কলা গাছের প্রহরী। আমি এগুলো পাহারা দেই। এই 3 কলা গাছ তোমাকে 3 রকমের জিনিস দেবে। প্রথম কলা গাছ তোমার সোনার মোহর দেবে, আর দ্বিতীয় কলা গাছ তোমাকে রূপোর মোহর দেবে, আর তৃতীয় কলা গাছ তোমাকে টাকার নোট দেবে। তোমার যখন যা প্রয়োজন হবে তুমি এই 3 কলা গাছের কাছে চাইলেই কলা গাছ তোমাকে তোমার প্রয়োজন মতোই সাহায্য করবে, টাকা সোনা রূপা সব দেবে। এরপর টুনি 3 কলা গাছের কাছে সাহায্য চাইতেই প্রথম কলা গাছ তাকে তার প্রয়োজন মতো সোনার মোহর দেয়, দ্বিতীয় কলা গাছ থেকে রূপা ঝরে, আর তৃতীয় কলা গাছ থেকে টাকার নোট ঝরে পড়ে। নীল পাখি তোমাকে অনেক ধন্যবাদ গো। এরপর টুনি একটি ঝুড়িতে করে সোনা রূপো ও টাকার নোট নিয়ে বাড়িতে চলে যায়। আর কিছুদিনের মধ্যে সে বড় বাড়ি বানায়। টুনি এখন অনেক বড়লোক হয়ে গেছে। আর টুনি বনের পাখিদেরও সাহায্য করত। টুনির যখনই টাকা ও সোনার প্রয়োজন হতো টুনি তখনই ওই 3 কলা গাছের কাছে যেত, আর ওই 3 কলা গাছ থেকে সোনা রূপো ও টাকা এনে অন্য গরিব পাখিদেরও সাহায্য করত। এই টুনির এত উন্নতি কি করে হলো, এটা তো আমাকে জানতেই হবে। হ্যাঁ, আমি আজ থেকে ওই টুনির উপর নজর রাখবো। এরপর থেকে সুখী পায়রা টুনির উপর নজর রাখতো। আর একদিন সুখী পায়রা টুনিকে ওই 3 কলা গাছের কাছ থেকে সোনা রূপো ও টাকা নিতে দেখে ফেলে। আর এসব দেখে সুখী পায়রার অনেক লোভ হয়। আর সে একদিন চুপি চুপি ওই 3 কলা গাছের কাছে যায়। জাদুর 3 কলা গাছ, আমাকে এক্ষুনি সোনা রূপো ও টাকার নোট দাও তো। সুখী পায়রা এ কথা বলতেই 3 গাছ থেকে শুধু আগুনের গোলা বের হয়। আর এ দেখে সুখী পায়রা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এ তো আগুনের গোলা বের হচ্ছে, বাঁচতে হলে আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই বলে সুখী পায়রা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে ভয়ে কখনো আর সুখী পায়রা সেখানে আসে না। গর্ভবতী টুনি তার স্বামীকে খোঁজার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আকাশ দিয়ে উড়ে যাওয়া এক সাধু ডানা গুটিয়ে নিচে পড়ে যায়। সাধুটি ছিল ভীষণ অসুস্থ। হায় হায়, কি হলো আপনার? বাবা, ও বাবা, আপনি ঠিক আছেন তো? কথা বলুন বাবা। আমার ডানায় যে খুব লেগেছে, আমার আমার যে বড্ড কষ্ট হচ্ছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার ডানায় জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। টুনি পাশে থেকে কিছু লতা পাতা ছিঁড়ে জড়িবুটি বানিয়ে সাধুর ডানায় লাগিয়ে দেয়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাধু একদম সুস্থ হয়ে যায়। আমার উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ রে বাছা। তা বাছা, এই নির্জন জঙ্গলে তুই একা একা কোথায় যাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই গর্ভবতী। আমি আমার স্বামীকে খোঁজার জন্য এই জঙ্গলের পথে এসেছি সাধু বাবা, কিন্তু কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে এদিকে যে আমার ডিম দেওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে সাধু বাবা। তুই এ নিয়ে একদম চিন্তা করিস না বাছা, সময় হলেই তুই তোর স্বামীকে খুঁজে পাবি। আর আমার প্রাণ বাঁচিয়ে আমার উপকার করার জন্য আমি তোকে আশীর্বাদ করছি বাছা। তোর পেটের সন্তান শুভ শক্তির অধিকারী হবে, তারা অশুভ শক্তিকে দমন করতে পারবে, আর তোর জীবনেও আনন্দ বয়ে আনবে বাছা। এত ভালো আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। এবার আমি আসি রে মা, আর তুইও তোর স্বামীকে খুঁজে দেখ, কেমন?
এই বলে সাধু সেখান থেকে চলে যায় আর টুনিও তার স্বামীকে খুঁজতে খুঁজতে সামনের দিকে যায়। আর সেখানে গিয়ে টুনি তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। এ আমার কি সর্বনাশ হলো! আমার স্বামী আমাকে একা রেখে চলে গেল। আচ্ছা, ওর কি হয়েছিল? কেউ কি আছো? আমার স্বামীকে তোমরা বাঁচাও। এবার এবার আমি কি করে বেঁচে থাকবো? হায় সৃষ্টিকর্তা, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! টুনি তার স্বামীর মৃতদেহ দেখে ভীষণ কান্না করতে থাকে। এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে তার সৎকার করায়। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। টুনিও একসাথে 5টা ডিম দেয়। টুনি সেই ডিমগুলোতে তা দিয়ে 5 কন্যা সন্তানের জন্ম দেয়। মারে, সৃষ্টিকর্তা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তার বিনিময়ে হয়তো তোদের আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মা, ও মা, তুমি আর কেঁদো না গো, কেঁদো না। আমরা তো এখন চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি কেঁদো না। হ্যাঁ রে মা, তোদের পেয়ে আজ আমিও নিশ্চিন্ত। টুনি তার 5 কন্যাকে অনেক যত্নে বড় করে তুলতে থাকে। টুনির 5 কন্যা সারাদিন বনের ভেতরে খেলাধুলা করত, আর কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করার জন্য দৌড়ে যেত। আজ থেকে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেমন? আর যাকে অসহায় অবস্থায় দেখবো তাকে আমরা সাহায্য করব, কেমন? ঠিক আছে দিদি, চল। এরপর 5 কন্যা মিলে জঙ্গলে চলে যায়। আর যেতেই ওরা একটা বৃদ্ধাকে দেখতে পায়, যে কিনা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। টুনটুন, তুই বাড়ি থেকে খাবার নিয়ে আয় তো, যা যা। এই বৃদ্ধা দিদাকে খাবার খাওয়াতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে যায় খাবার নিতে, আর খাবার নিয়ে সে ফিরে আসে। এরপর 5 কন্যা মিলে বৃদ্ধাকে খাবার খাইয়ে তারা খুশি মনে বাড়িতে ফিরে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর তারাও অনেকটা বড় হয়ে ওঠে। কিন্তু 5 কন্যা বড় হলেও ওরা সেটা জানে না যে ওদের মাঝে একটা শক্তি লুকিয়ে আছে। তারপর হঠাৎই জঙ্গলে একটা দানব ঈগল আসে। হা 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 হা, এই জঙ্গলে তো অনেক পাখি দেখতে পাচ্ছি। এখানে থাকলে আমি রোজ পাখি খেতে পারবো, আর বেশি বেশি পাখি খেয়ে শক্তিশালী হতে পারবো। দানব ঈগল একটা একটা করে পাখি ধরতে থাকে আর গপ গপ করে গিলতে থাকে। এদিকে বাকি সব পাখিরা সেদিক দিয়ে ছোটাছুটি করতে থাকে। এসব দেখে টুনি তার 5 কন্যাকে বলে, মারে, তোরা কেউই বাড়ির বাহিরে বের হোস না। জঙ্গলে যে দানব ঈগল এসেছে, ওই ঈগল যাকেই পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে। তোদের সামনে পেলে যে তোদেরও খেয়ে নেবে। মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো। আমরা নিজের প্রাণের ভয়ে কিনা জঙ্গলের পাখিদের সাহায্য করব না? এটা কি করে হয় মা, বলো তো? মা, তুমি আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে অন্যের পাশে দাঁড়াতে দাও মা। মারে, আমি যে চাই না তোদের বাবার মতো আমি তোদেরও হারাই। মা, আমাদের কিচ্ছুটি হবে না, তুমি দেখো। হঠাৎই টুনির সেই সাধু বাবার কথা মনে পড়ে যায়। ও হ্যাঁ, আমার মনে পড়েছে। সাধু বাবা তো আমাকে বলেছিল আমার 5 কন্যা শুভ শক্তির অধিকারী হবে আর সবার জন্য আনন্দ বয়ে আনবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাকে সাধু বাবা বলেছিল। মা, ও মা, তুমি কি বিড়বিড় করছো বলো তো? কি বলছো তুমি? হ্যাঁ, তোরা 5 বোন যে শুভ শক্তির অধিকারী রে মা। তোরা 5 বোন পারবি ওই দানব ঈগলকে ধ্বংস করতে। এবার তোরা যা রে মা, আমি তোদের আর আটকাবো না। বোন, তোরা শুনলি তো, আমরা পারবো ওই দানব ঈগলকে ধ্বংস করতে। চল চল, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। মা, আমরা চাচ্ছি, তুমি আমাদের আশীর্বাদ করো। 5 কন্যা তাদের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দানব ঈগলকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 13 + 13 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে।
এই দানবী গোলাই, তুই এতদিনে বনে অনেক পাখিকে খেয়েছিস, তবে আর পারবি না, বুঝেছিস? আজ তোর জীবনের শেষ দিন। 5 কন্যার হাতে যে তোকে আজ মরতেই হবে। তোদের মতো সামান্য পাখি কিনা মারবে আমাকে? হা হা হা। তার আগে আমি তোদেরকে ভস্ম করে দেব। তোর ওই আগুন আমাদের কিচ্ছু করতে পারবে না। পারিস তো লড়াই করতে, আয় আয় বলছি। আমাকে লড়াই করতে বলছিস? আচ্ছা ঠিক আছে, আয়। হা হা হা। আমার সাথে কেউ পারবে না, আমি এই জঙ্গলের একমাত্র শক্তিধর। দানব ঈগল গর্জন করতে থাকে আর খুশিতে হাসতে থাকে। ওইদিকে 5 কন্যা পালিয়ে বাড়ি ফিরে তার মাকে সব কথা খুলে বলে। ও, এই কথা তাহলে? তবে তো আমার আর কিছুই করার নেই। আমাদের ওই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে। চল মা, চল তোরা। টুনি তার 5 মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে সাধু বাবাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ওরা সাধু বাবাকে পেয়েও যায়। আর টুনি সব ঘটনাই সাধু বাবাকে খুলে বলে। ওই দানব ঈগল যে অনেক শক্তিশালী, তাই তো ওই দানব ঈগলের শক্তির কাছে 5 কন্যা বারবার হেরে যাচ্ছে। আর তাছাড়া আমি 5 কন্যাকে সমস্ত শক্তি দিয়ে দেইনি, আমার কাছে কিছু শক্তি গচ্ছিত রেখেছি। এই 3 ভুট্টার মধ্যে 5 কন্যার সমস্ত শক্তি লুকায়িত অবস্থায় আছে। এই নে 3 কন্যা, তোরা এই 3 ভুট্টা থেকে শক্তি অর্জন কর, আর এই শক্তি দিয়েই তোরা দানব ঈগলকে ভৎস করতে পারবি। ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। আপনারা আমাদের জন্য অপেক্ষা করুন, আমরা জয়ী হয়ে আবারও ফিরে আসবো। তোরা আবার ফিরে এসেছিস, এবার তো তোদেরকে মরতেই হবে। এবার মরতে নয়, আমাদেরকে মারতে এসেছি। এরপর 5 কন্যা ওদের 3 ভুট্টা দানব ঈগলের সামনে ধরে, আর তখনই 3 ভুট্টা থেকে আলোকরশ্মি বেরিয়ে সেই দানব ঈগলের গায়ে পড়ে। আর তখনই দানব ঈগলের শরীরে আগুন লেগে যায়, আর সাথে সাথে ঈগল ভৎস হয়ে যায়। এরপর 5 কন্যা তাদের 3 ভুট্টা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। ফুলপুর গ্রামের পাশে এক বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলে টোনা আর টুনি নামে এক দম্পতি বাস করত। টোনা টুনির বিয়ে অনেক বছর হয়ে গেছে, কিন্তু টুনি কোনো ছানার জন্ম দিতে পারেনি। আর এই কারণে টোনা টুনির সাথে সব সময় খারাপ আচরণ করত। এমনকি টোনা টুনিকে ধরে মারধরও করত। হে প্রকৃতি মাতা, আমি কি এমন পাপ করেছি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। টুনি এসব কথা বলে যখন কাঁদছিল, তক্ষুনি সেই পথ দিয়ে এক তান্ত্রিক উল্লু পেঁচা যাচ্ছিল। আর টুনির এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচা টুনির কাছে আসে। বাছা, তুই প্রকৃতি মাকে এমন ভাবে ডাকছিস, মনে হচ্ছে তুই প্রকৃতি মায়ের অনেক বড় ভক্ত। কিন্তু বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কিসের এত কষ্ট? এরপর টুনি তার স্বামীর দুর্ব্যবহার এবং তার ছানা না হওয়ার কথা সব উল্লু পেঁচাকে খুলে বলে। শান্ত হ বাছা, শান্ত হ। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তবে তোর কষ্ট দূর হওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করছি রে। এই নে পবিত্র জল, এই জল তুই যেই মনোবাসনা নিয়ে খাবি তাই পূরণ হবে রে। এসব কথা বলে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর টুনি তার সন্তান কামনা করে সেই পবিত্র জল পান করে। আর কিছুদিনের মধ্যেই টুনি গর্ভবতী হয়। আর টুনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পুরো 7-7টা ডিম দেয়। প্রকৃতি মাতা, আমি ভীষণ খুশি। অবশেষে আমার কষ্ট আজ দূর হলো। আমি একটা নয়, দুটো নয়, 7-7টা ডিম দিয়েছি। এবার আমরা একসাথে 7টা ছানার মুখ দেখতে পারবো। কিন্তু এই টোনা আজ কাজ থেকে ফিরছে না কেন? ওর কেন এত দেরি হচ্ছে? টোনাকে ডিম দেখানো না পর্যন্ত আমার তো শান্তি হচ্ছে না। এসব কথা বলে টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির প্রতিবেশীরা তার স্বামীর মৃতদেহ নিয়ে আসে। না, এটা কিছুতেই হতে পারে না। টোনা, তুমি আমাকে ছেড়ে
কিছুতেই যেতে পারো না। টোনা, আমি আজ ডিম দিয়েছি, আমার ছানাদের না দেখেই আমাদের ছেড়ে চলে গেলে। টোনা, ওঠো টোনা, ওঠো, এটা কিছুতেই হতে পারে না। টোনা, চোখ খোলো টোনা, চোখ খোলো। এভাবেই টুনি টোনার মৃতদেহর পাশে কাঁদতে থাকে। টোনার মৃত্যুর পর টুনি ভীষণ ভেঙে পড়ে। আর কেঁদো না টুনি দিদি, এবার একটু শান্ত হও, সবটা মেনে নাও। কি আর করবে বলো, টোনা দাদা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমার ডিমগুলো তো আছে, তা দিয়ে ছানা ফোটাও তুমি, দেখবে তখন ছানাদের নিয়ে তুমি খুব ভালো থাকবে। সুখী পায়রার কথায় টুনি কিছুটা শান্ত হয় আর টুনি ডিমে তা দিতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর টুনির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় চলে আসে। ও, তেষ্টায় যে গলাটা ফেটে যাচ্ছে, আর থাকতে পারছি না। কিন্তু ঘরে তো এক ফোঁটা জলও নেই, যে জল খেয়ে তেষ্টা মেটাবো আমি। জল খেতে হলে তো সেই নদীর ধারে যেতে হবে, আর এদিকে তো ডিমে ফাটল ধরেছে, আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আর এখনই আমার এভাবে জল তেষ্টা পেলো, এভাবে এই ফাটল ধরা ডিমগুলো যদি রেখে যাই, তবে চিলের যদি চোখে পড়ে যায়, তাহলে তো চিল আমার ডিমগুলোকে খেয়ে ফেলবে, তখন তো আমার সর্বনাশ হয়ে যাবে, আর আমার ছানারা পৃথিবীর আলো দেখার আগেই চিলের পেটে চলে যাবে। না, আমি বরং ডিমগুলো আড়াল করে রেখে তবেই জল খেতে যাব। এরপর টুনি বাসার খড়গুলো দিয়েই ডিমগুলো আড়াল করে রাখে আর তারপর জল খেতে চলে যায়। টুনি নদীর ধারে নেমে জল খেতে থাকে আর তক্ষুনি একটি দানবী ঈগল টুনিকে ছোঁ মেরে উড়ে নিয়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি যে আমার বাসায় গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছি। টুনি এভাবে অনেক চিৎকার করলেও কোনো কাজ হয় না। দানবী ওই ঈগল টুনিকে ওর গুহায় নিয়ে যায় আর আটকে রাখে। আহা, টুনি, এত কাঁদিস না তো, আমি এক্ষুনি তোকে খাবো না, বুঝেছিস? আমি তো আজকের খাবার খেয়েই এসেছি, আমি তোকে কাল খাবো, আর এখন তো আমার বিশ্রাম নেওয়ার সময়, বুঝতে পেরেছিস? তাই এখন আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়, আমিও ঘুমিয়ে পড়ছি। এরপর দানবী ঈগল ঘুমিয়ে পড়ে আর টুনি ঈগলের বাসায় বন্দী হয়ে যায় আর ভাবতে থাকে সে কি করে ঈগলের গুহা থেকে মুক্তি পাবে। এভাবেই সন্ধ্যা কেটে রাত নেমে আসে আর বৃষ্টি শুরু হয়। ধুর বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাই? এই তো চুরি করার জন্য জঙ্গলের পাখিরা আমাকে মারধর করে আমাকে তাড়িয়ে দিল, তাই তো বাধ্য হয়েই আমি এই জঙ্গলে এলাম। আর এই জঙ্গলে আসতে না আসতেই এত ঝড় বৃষ্টি শুরু হলো। এই রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে এখন আমি কোথায় আশ্রয় নেই? আরে ওই তো একটা পুরনো বাসা দেখা যাচ্ছে, দেখি তো ওখানে গিয়ে একটু আশ্রয় জোটে কিনা। এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির বাসায় যায়। টুনির এমন খালি বাসা দেখে তো শালিক আরাম করে টুনির বাসায় বসে। যাক বাবা, বাসাটা কত সুন্দর ফাঁকা, এবার তাহলে আমি এখানেই শান্তিতে থাকতে পারবো। ও, মার খেয়ে খেয়ে শরীরটা আমার ভীষণ ব্যথা করছে, এখন আমি শান্তিতে একটু বিশ্রাম করি। এসব কথা বলে শালিক টুনির বাসায় বসে পড়ে আর ঝিমাতে থাকে। আর শালিকের শরীরের তাপে আর খড়কুটোর মাঝে থেকে 7টি ছানা বেরিয়ে আসে আর অনেক কিচিরমিচির করতে থাকে। আরে, এসব ছানা এখানে কোথা থেকে এলো? এরাও কি আমার মতো এই বাসায় আশ্রয় নিতে এসেছে নাকি? না, এদেরকে তো কিছুতে এখানে আশ্রয় দেওয়া যাবে না। এত ছোট একটা ঘরে 7টা ছানা, এদের জায়গা দিতে গেলেই তো আমি শান্তিতে থাকতে পারবো না। না, আমি কিছুতেই এদের থাকতে দেব না। আর এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির ছানাদের ঝড় বৃষ্টির রাতেই বাসা থেকে বের করে দেয়। আর এর কিছুক্ষণ পর টুনি ঈগলের বাসা থেকে পালিয়ে নিজের বাসায় চলে আসে। আরে আরে, আমার বাসায় তুমি কে? হ্যাঁ, আর তুমি যে আমার বাসায় আছো, তবে আমার ডিম কোথায়? হ্যাঁ, আমি ঈগলের কবল থেকে অনেক কষ্টে মুক্তি পেয়েছি। আর এই তো এখানেই তো আমার ডিমগুলো ছিল। কোথায় আমার ডিমগুলো? আর আমার ডিমগুলো থেকে তো বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল। বলো, তুমি আমার ডিমগুলো কি করেছো? উফ, আপদগুলোকে তাড়ালাম, এখন আবার আরেক আপদ এসে জুটলো। এই, কি মিথ্যা কথা বলছো তুমি?
এটা তোমার বাসা মানে? মিথ্যে কথা বলছো তুমি, তাই না? এটা আমার বাসা। শালিকের এসব কথায় কান্না দিয়ে টুনি ঘরের মধ্যে তার ডিমগুলোকে খুঁজতে থাকে, আর পুরো বাসা খুঁজেও টুনি তার ডিমগুলোকে দেখতে পায় না। হে প্রকৃতি মাতা, আমার ডিমগুলো কোথায় গেল? আর এই, তুমি আমার বাসায় কি করছো? হ্যাঁ, আর আমার ডিমগুলো কোথায়? জবাব দাও আমায়। আরে কিসের ডিম? আর কার বাসা? তুমি মিথ্যা বলছো কেন? হ্যাঁ, এটা কিছুতেই তোমার বাসা হতে পারে না, বুঝেছো? এভাবেই টুনি আর শালিক অনেক তর্ক করতে থাকে, আর তর্ক করতে করতে ভোর হয়ে যায়। আর টুনির বাসায় এমন চেঁচামেচি শুনে সুখী পায়রা টুনির বাসায় আসে। আরে টুনি দিদি, এটা আবার কে? আর এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এরপর টুনি সুখী পায়রাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর এসব শুনে সুখী পায়রার সাথেও শালিকের ঝগড়া লেগে যায়। এরপর শালিক বাধ্য হয়ে সবটা বলে দেয়, বলে যে সেই তার সাতছানাকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই বাসাটা দখল করেছে। তোমার কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, সদ্য ফোটা বাচ্চাদের তুমি এভাবে তাড়িয়ে দিয়েছো। তুমি আমায় ক্ষমা করো বোন, আমি বুঝতে পারিনি। চলো আমরা সবাই মিলে তোমার ছানাদেরকে খুঁজি। এরপর টুনি, শালিক, সুখী পায়রা মিলে টুনির ছানাদের খুঁজতে বের হয়। এদিকে টুনির ছানাগুলো এক গাছের নিচে বসে অনেক কান্নাকাটি করছিল, আর তক্ষুনি সেই দিক দিয়ে সেই উল্লুক তান্ত্রিক পেঁচা যাচ্ছিল। আরে সাতকন্যা, তোরা এখানে কি করছিস? আর আমার দৈব শক্তি তো বলছে তোরা সেই টুনির 7টি ছানা, তবে তোদের এই হাল কেন রে? এরপর টুনির ছোট্ট ছোট্ট 7টি ছানা শালিকের তাড়িয়ে দেওয়ার কথা সমস্ত ঘটনা খুলে বলে। ছানাদের এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচার মনে অনেক মায়া হয়, আর তান্ত্রিক উল্লু পেঁচা জাদু করে 7টি ঘর বানায়, আর সাতকন্যাকে 7টি ঘর বানিয়ে দিয়ে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর তক্ষুনি শালিক, টুনি, সুখী পায়রা সেখানে চলে আসে। 7 ঘরে 7টি কন্যা? টুনি, এরাই হলো তোমার 7টি কন্যা, যাদের আমি বাসা থেকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। এরপর টুনি তার 7 ছানাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়, আর টুনি 7 ঘরে 7 ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমার অনেক দিনের ইচ্ছে পাখির ছানা খাওয়ার। শুনেছি পাখির ছানা খেতে নাকি অনেক সুস্বাদু। আমি এক্ষুনি আমনগরী ছেড়ে লোকালয়ে যাব, যেখানে পাখিরা বাস করে, আর মজা করে পাখি খাবো। এসব বলে এক রাক্ষসী আম আমনগরী থেকে উড়াল দেয়। এই তো পেয়েছি। এখানে তো অনেক পাখিও দেখতে পাচ্ছি, তার মানে এই বনে পাখির ছানাও আছে। ইস, এক্ষুনি আমার জিভে জল চলে এলো। একবার একবার শুধু পাখির ছানা পাই, খপ করে ধরে খপ করে খাবো। আরে আরে, এত বড় বন, তবুও কিনা কোনো পাখির ছানা নেই। কত কত পাখির বাসা দেখলাম, অথচ একটা বাসাতেও কিনা পাখির কোনো ছানা নেই। আচ্ছা, এরা আবার কোনোভাবে জানতে পারেনি তো? ধুর, ওরাই বা জানবে কি করে? আরে আরে, ওই তো একটা স্কুল দেখতে পাচ্ছি। ওই স্কুলে নিশ্চয়ই অনেক পাখির ছানারা থাকে, আর সবাই মিলেমিশে পড়াশোনা করে। যাই যাই, আমি বরং ওখানেই যাই। বাচ্চারা, আজকের মতো তোমাদের পড়াশোনা শেষ। যাও যাও, সবাই সাবধানে বাড়িতে ফিরে যাও। আর হ্যাঁ, কাল সময় মতো সবাই স্কুলে চলে আসবে, কেমন? ঠিক আছে স্যার। এই এই, চল চল সবাই চল। কি মজা, ছুটি, গরম গরম রুটি। কি মজা। ওই তো কত পাখির ছানা। স্কুলের ভেতরে এতগুলো ছানা ছিল, আর আমি কিনা শুধু শুধু এত কষ্ট করে খুঁজে হয়রান হচ্ছিলাম। আয় ছানারা, আয়, একবার শুধু এই স্কুল গেটের সামনে আয়, তারপরেই তোদের সবাইকে আমের পেটে যেতে হবে। এই থাম তোরা থাম। ওই দেখ, স্কুলের গেটের সামনে একটা আম। বাবা রে বাবা, এত বড় আম! আর আমটা দেখতে কত ভয়ঙ্কর। দেখ তোরা দেখ। একে তাই তো,
তুই তো ঠিকই বলেছিস টুনটুন। দেখ দেখ, আমের আবার হাত পা থাকে নাকি? আমার তো মনে হচ্ছে এটা এটা কোনো রাক্ষসী আম। এই আমটা বোধহয় আমাদের সবাইকে গিলে খেতে এসেছে। এই এই, সবাই পালা পালা এখান থেকে, পালা বলছি। এই এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাচ্ছিস কোথায়? তোরা তো একটা চানাও বাঁচবি না। আজ তোদের সব কটাকে আমি গিলে গিলে খাবো। এই এই দাঁড়া, দাঁড়া বলছি। স্যার, ও স্যার, আমাদের বাঁচান স্যার। রাক্ষসী আম যে আমাদের তাড়া করেছে। ও স্যার, স্যার। রাক্ষসী আম তার লম্বা লম্বা হাত দিয়ে একটা একটা করে ছানা ধরে আর কপ করে গিলে খায়। এভাবে একে একে সব কটা পাখির ছানাকেই রাক্ষসী আম খেয়ে ফেলে। আহ, পাখির ছানা খেতে যে এত মজা তা তো আমি জানতামই না। আহ, পাখির ছানা খেয়ে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। এই অবস্থায় তো আমি উঠতেও পারবো না, আর এখন তো আমি হাঁটতেও পারছি না। না, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে। এদিকে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। ছানারা বাড়িতে ফিরে না আসায় ছানাদের মায়েরা ভীষণ চিন্তায় পড়ে যায়। কি হলো, রাত তো নেমে এলো, কিন্তু আমার ছানা এখনো বাড়িতে ফিরে এলো না কেন? না না, টুনটুন তো এমন রাত করে কখনো বাড়িতে ফিরে আসে না। না না, ভোর হয়ে গেল, মেয়েটা যে এখনো বাড়িতে ফিরলো না। এভাবে আর বসে থাকা যাবে না, ব্যাপারটা যে এবার আমাকে দেখতেই হচ্ছে। আরে আরে, ও কাকুলি দিদি, সুখী দিদি, শালিক দাদা, বান্টি দাদা, তোমরা সবাই কোথায় যাচ্ছ গো? আচ্ছা দাদা, তোমরা কি আমার ছানাকে দেখেছো গো? ছানাটা সেই যে গতকাল বেরিয়েছে, আজ অব্দি ফিরলো না গো। সে কি বলছো তুমি জুনি দিদি? তোমার ছানা বাড়িতে ফিরেনি? আমাদের কারো ছানাই তো বাড়িতে আসেনি। সেই যে গতকাল স্কুলে গিয়েছে আর তো ফেরেইনি। কি বলছো কি, তোমাদের কারো ছানাই বাড়িতে ফিরেনি? তাহলে এক রাতের মধ্যে এতগুলো ছানা কোথায় গায়েব হয়ে গেল? দিদি, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো পাখির ছানার সন্ধান পাইনি। দিদি, চলো না একবার স্কুলে গিয়ে দেখি ওখানে কেউ আছে কিনা। একে কি আপনারা সব গার্জিয়ানরা হঠাৎ স্কুলে? আমি তো কোনো মিটিং এর আয়োজন করিনি, তাহলে যে হঠাৎ করে আপনারা? তা শুধুমাত্র আপনাদেরই দেখছি। আপনাদের ছানা কোথায়? ওরা তো আজ স্কুলে পড়তে এলো না। পড়তে আসবে কি করে? আপনি তো আমাদের ছানাদের আটকে রেখেছেন। বলুন, সত্যি করে বলুন, আমাদের ছানাদের আপনি কোথায় আটকে রেখেছেন? আপনারা এসব কি বলছেন বলুন তো? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। বুঝবেন কি করে? আমাদের ছানাদের তো পড়ানোর নাম করে আটকে রেখেছেন। দয়া করে আমাদের ছানাদের আপনি ছেড়ে দিন। কাল থেকে যে আমাদের ছানারা ঘরে ফেরেনি। কি বলছেন কি এসব? আপনাদের ছানারা ঘরে ফেরেনি? কিন্তু আমি তো গতকাল সময় মতোই সবাইকে ছুটি দিয়েছি। দেখুন দাদা, আমরা ওসব কিছুই বুঝি না। আমরা তো আপনার কাছে আমাদের ছানাকে পাঠিয়েছিলাম। এখন যে করে হোক আপনি আমাদের ছানাদের এনে দিন, আর নইলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। না না, আপনারা দয়া করে শান্ত হন। আমি দেখছি দেখছি কি করা যায়। আমার জানাশোনা একজন বুড়িমা আছে, উনি গণনা করে হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ দিতে পারেন। চলুন চলুন আমার সাথে, সবাই মিলে আমরা সেখানেই যাই, চলুন। বুড়িমা, আপনি তো সবই শুনলেন, এবার দয়া করে কিছু একটা করুন না বুড়িমা। ছানাদের খুঁজে না পেলে যে আমার বড্ড বিপদ হবে। আপনি দয়া করুন বুড়িমা। শান্ত হ বাছা, তুই শান্ত হ। আমি আমার ধ্যান শক্তি দ্বারা দেখছি ব্যাপারটা। সর্বনাশ, তোদের বনে যে একটা রাক্ষসী আমের আগমন ঘটেছে। ওই রাক্ষসী আমের পেটের ভেতরেই যে পাখিদের ছানা আছে। ওই রাক্ষসী আমি তোদের ছানাদের গিলে খেয়েছে রে। সে কি সাংঘাতিক কাণ্ড! আমের পেটে কিনা পাখির ছানা! এটা কি করে সম্ভব? ইগল দাদা, আপনি আমাদের মাফ করবেন, আমরা না বুঝে আপনার দোষ দিয়েছি। কিন্তু বুড়িমা, এবার আমরা আমাদের ছানাদের কি করে রক্ষা করব? এর উপায় আমার জানা নেই, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমি তো শুধু হারানো জিনিসের খোঁজ দিতে পারি মাত্র। বুদ্ধি? আমি একটা বুদ্ধি পেয়েছি বুড়িমা। আপনি শুধু এবার বলুন ওই রাক্ষসী আম কোথায় আছে, তারপরে আপনি দেখবেন আমার বুদ্ধির খেলা।
ওই রাক্ষসী আম পুরনো বটতলার নিচে বসে আছে। উফ বাবা, পেটের ভেতরে পাখির ছানাগুলো কেমন ক্যাচ ক্যাচ করছে। গিলে খাওয়ার কারণে এরা তো দেখছি হজমই হচ্ছে না। আসলে এদের চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত ছিল। ও বাবা গো, ও মা গো, পেটটা আমার খুব জোরে ব্যথা করছে। কেন যে এদেরকে খেতে গেলাম? নড়তেও পারছি না, চড়তেও পারছি না, হাঁটতেও পারছি না, বসতেও পারছি না। মরণ দশা হলো আমার। তাই বুঝি আমরা খুশি? তোমার পেটের ভেতর খুব ব্যথা হচ্ছে তাই না গো? তবে আমি চাইলে তোমার পেটের ব্যথা ঠিক করে দিতে পারি। তুমি তুমি সত্যি বলছো? তাহলে দাও দাও, আমার আমার পেটের ব্যথা ঠিক করে দাও, সুস্থ করে দাও আমাকে। আহ আহ আমার পেটটা যে খুব ব্যথা করছে। কেন যে একটা ফল হয়ে আমি পাখির ছানাকে খেতে গেলাম, কে জানে। আমরা খুশি, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার পেটের ব্যথা সারিয়ে দিচ্ছি। টুনির কথা মতো রাক্ষসী আম চোখ বন্ধ করে। এই সুযোগে টুনি আমের শরীরে ইনজেকশন দিয়ে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দেয়, আর একে একে আমের পেট থেকে সব ছানাদের বের করে নিয়ে আসে। উফ মা, তুমি আমাদের বড্ড বাঁচালে গো। আর একটু হলে তো আমরা দম বন্ধ হয়ে মারা যেতাম। তোরা সবাই এক সাইড হওয়া ছাড়া, আরো একটা কাজ যে আমার বাকি আছে। সর সর। তারপর টুনি আমের পেটের ভেতরে একটা বোম রেখে সেলাই করে দেয়, আর ছানাদের নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা বলো 9 + 9 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। টুনি বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরপরই আমের পেটে বম ব্লাস্ট হয়, আর রাক্ষসী আম সেখানেই ধ্বংস হয়ে যায়। সত্যি টুনি দিদি, তোমার বুদ্ধির তুলনা হয় না। আজ তোমার জন্যই আমের পেট থেকে সব পাখির ছানারা মুক্ত হলো। এবার থেকে আমাদের সাবধান থাকতে হবে গো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নতুন নতুন গল্প আমরা রোজ রোজ তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পতে। সেই পর্যন্ত এই ভাঙা ঘরে থাকতে আমার আর ভালো লাগছে না। ওদিকে বর্ষাকালও ধেয়ে আসছে। না, আর বসে থাকলে চলবে না। কষ্ট করে হলেও আমাকে একটা নতুন বাড়ি বানাতেই হবে। কিন্তু কোন গাছে বাড়ি বানাবো? কোন গাছে? কোন গাছে? আরে, আমার তো আপেল গাছ আছে। আমি আপেল গাছেই বাড়ি বানাবো। যাই যাই, তাড়াতাড়ি বন থেকে কাঠ, খড় এসব নিয়ে আসি। টুনি কাঠখড় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি কাঠখড় নিয়ে এসে তার আপেল গাছে নতুন করে বাড়ি বানাতে থাকে। উফ বাবা, আজ বনে তো প্রচুর রোদ উঠেছে, ভীষণ পিপাসাও পেয়েছে। যাই, কুয়ো থেকে কলসে করে একটু পানি নিয়ে আসি। টুনি কলস নিয়ে কুয়োর দিকে উঠতে থাকে। আরে টুনি বোন, কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি। কেন গো, কিছু বলবে নাকি? হ্যাঁ রে, আমার ঘরে কোনো পানি নেই, আর আমিও অনেক ব্যস্ত। এখন কুয়োতে যেতে পারবো না। তুই আমার কলসটা নিয়ে গিয়ে এক কলস পানি এনে দে তো বোন। আচ্ছা ঠিক আছে দিদি, কলসটা দাও। তুই অনেক ভালো রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। আমার কাজ করতে করতে তো তোর অনেক পিপাসাও পেয়েছে। টুনি আর কিছু না বলে কলস নিয়ে তার বাড়িতে চলে আসে, আর পানি খাওয়া শেষে সে আবারও কাজে লেগে পড়ে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে টুনির আপেল গাছে একটি বাড়ি তৈরি হয়। আরে বাহ টুনি, তোর কাজের হাত তো বেশ ভালো। বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। না না, বাড়ির রূপ দেখলে তো আর হবে না, কিছু তো খেতে হবে। যাই যাই, বন থেকে কিছু খাবার নিয়ে আসি। টুনি বনের দিকে উঠতে থাকে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়ে উঠতে উঠতে টুনির কাছে আসে। কি ব্যাপার টিয়ে দিদি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি হাঁপাচ্ছই বা কেন বলো তো? কিছু কি হয়েছে তোতা দাদার? বলো না গো দিদি।
আমার কিছুই হয়নি রে টুনি। আসলে পাশের বন থেকে খবর এসেছে তোর রাজু মামা নাকি ভীষণ অসুস্থ, তোকে দেখতে যাচ্ছে। কি বললি দিদি? রাজু মামা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি পাশের বনে। এরপর টিয়ে ওখান থেকে চলে যায়। আর টুনিও তার ঘরে তালা লাগিয়ে কণিকা ও যজ্ঞুর কাছে আসে। কি ব্যাপার টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দাদা, পাশের বনে আমার মামা থাকে, ওই মামা নাকি ভীষণ অসুস্থ। আমি মামাকেই দেখতে যাচ্ছি। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা আমার বাসাটা একটু দেখে রেখো গো। তুই একদম চিন্তা করিস না, তোর বাড়ি মানে তো আমাদেরও বাড়ি। আমরা খুব ভালো করেই দেখাশোনা করব। তুই নিশ্চিন্তে কয়েকদিন থেকে আয় বোন। টুনি, বলি কি, তুই তোর বাড়িতে তালা দিয়ে থাকলে চাবিটা আমাদের দিয়ে যাবন। আসলে তোর বাড়িটাকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? টুনি যজ্ঞুর এমন কথা শুনে আর কিছু না ভেবে যজ্ঞুকে চাবিটা দিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর যজ্ঞ কণিকা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, কণিকা, আজ হবে মজা গো মজা। ওকা টুনি ওর বাড়ির চাবি আমাদেরকে দিয়ে গেছে। হা হা হা, কয়েকদিন আর কষ্ট করে আমাদের খাবার খুঁজতে হবে না। আজ থেকে তো আমরা টুনির জমানো খাবার খাবো। কি যে ভালো লাগছে বলো। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি। যজ্ঞ, ওই দেখো আলমারিতে শস্যদানা সাজানো। চলো চলো শস্যদানা খেতে শুরু করি। না না, আমি শস্যদানা খাবো না, আমি তো মিষ্টি ফল খাবো। ওই দেখো টেবিলের উপর সাজানো অনেক মিষ্টি ফল। কতদিন হলো মিষ্টি ফল খাই না, আজ পেট ভরে খাবো। কণিকা শস্যদানা আর যজ্ঞ ফল খেতে থাকে। কি যে শান্তি। এখন যাই, টুনির মেকআপ নিয়ে একটু সাজুগুজু করি। কতদিন হলো ভালো করে সাজি না। যজ্ঞ, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বউ, তোমাকে তো একদম ললিতার মতো লাগছে। এমন সুন্দর তোমাকে বিয়ের দিনও লাগেনি, সত্যি বলছি। যজ্ঞ, রাত তো নেমে এসেছে, চলো এবার আমাদের বাড়িতে ফিরে যাই। না না কণিকা, বাড়ির বিছানা অনেক শক্ত। আর দেখো টুনির বিছানা কত নরম তুলতুলে। টুনি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, বুঝেছো? চলো চলো এবার ঘুমিয়ে পড়ি। যজ্ঞ কণিকা ঘুমিয়ে পড়ে আর এভাবেই দুদিন কেটে যায়। যজ্ঞ, টুনির বাড়িটার প্রতি আমার মায়া জন্মেছে। টুনি যদি ফিরে আসে তাহলে আমরা ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব আর এই বাড়িটা দখল করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে এ কথাটাই বলতে চেয়েছিলাম। আমাদের আর পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। টুনির এই বাড়িটা একদম স্বর্গের মতো লাগছে। আর দেরি না করে আমাকে কিছু শস্যদানা খেতে দাও তো এবার। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর টুনি একদিন তার নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে টুনি তার বাড়িতে যজ্ঞ ও কণিকাকে দেখে। কি দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি করছো? আর আমার বাড়িটা এমন নোংরা হলো কিভাবে? আর আমার জমানো শস্যদানা ফল এসব কি হলো বলো তো? এই শোন, এটা আর তোর বাড়ি নেই, এটা আমাদের বাড়ি, বুঝেছিস? বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। দিদি, তোমরা আমার সাথে মজা করছো তাই না? কিন্তু আমি একদমই মজার মুডে নেই। তোর সাথে মজা নেওয়া বয়েই গেছে আমাদের। যা বলছি এখন এখান থেকে, এটা আমাদের বাড়ি, শুনেছিস কান খুলে? এসব তোমরা কি বলছো? এই বাড়িটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি। তোমরা তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি তোমাদের নামে বনের সবাইকে বিচার দেব। অন্যায়ভাবে অন্যের বাড়ি দখল করা বের করব। দাঁড়াও, আমি আসছি। এরপর টুনি গিয়ে বনের সকলকে ডেকে আনে। এই বেটা যজ্ঞ, ভালোই ভালোই টুনির বাড়ি থেকে বের হ। টুনি এই বাড়িটা আবার চোখের সামনে অনেক কষ্ট করে বানিয়েছে। বেশি ঝামেলা না করে যা ভাগ এখান থেকে। বনের সকলে যজ্ঞ ও কণিকাকে টুনির বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে চলে যায়। আর টুনি তার বাড়িতেই অনেক ভালোভাবে বসবাস করতে থাকে। একদিন কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই টুনির অপমানের প্রতিশোধ নেওয়ার। কি বুদ্ধি বলো কণিকা, তাড়াতাড়ি বলো।
এবার তো ওই টুনির বাড়িটা আমাদেরই হবে। কণিকা, শুরু করো বুদ্ধি অনুযায়ী কাজ। কণিকা তার বুদ্ধিমতো বিছানায় শুয়ে পড়ে আর অভিনয় করতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। গো, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি খেতে দাও গো। মরে গেলাম রে, মরে গেলাম। কণিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি টুনি বোনের থেকে পানি নিয়ে আসছি। যজ্ঞ কণিকার বুদ্ধিমতো টুনির বাড়িতে আসে। টুনি বোন, আমার কণিকা অনেক অসুস্থ, ও পানি খেতে যাচ্ছে। বোন, আমাকে একটু সাহায্য কর, দয়া করে কুয়ো থেকে আমাকে একটু পানি তুলে দে। আসলে আমি কুয়ো থেকে পানি তুলিনি তো, তাই দয়া করে একটু সাহায্য কর বোন। শান্ত হও দাদা, চলো চলো কুয়োর পাড়ে। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। টুনি বোন, বাঁচা, বাঁচা আমাকে তুই। শয়তান যজ্ঞ, এবার আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই কুয়োতে পড়ে গিয়েছিস। আমি তো তোদের সব পরিকল্পনা শুনে নিয়েছিলাম। আমি তোকে কিছুতেই সাহায্য করব না, শয়তান কালু কাক। বোন আমার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তোর সাথে আর খারাপ আচরণ করব না। তুলে নে বোন, তুলে নে আমায়, আমি যে ডুবে যাচ্ছি, তোর পায়ে পড়ি বোন। যজ্ঞুর এমন কাকুতি মিনতি দেখে টুনির ভীষণ মায়া হয়। এরপর টুনি রশি দিয়ে যজ্ঞুকে উপরে তুলে নেয়। এবার বুঝতে পেরেছো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আরেকবার ভুল করলে আর কখনো ক্ষমা করব না। সোজা শাস্তি দেব, বুঝেছো? এরপর টুনি সেখান থেকে চলে যায় আর যজ্ঞ ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।